নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোট গল্প। প্রথম গল্প সাহায্য। গরিবপুরের হাট সপ্তাহে দুদিনই আসি। গোপালনগরের বাজারে পান, বিড়ি, বিস্কুটের দোকান। রোজ দোকানে যা বিক্রি, হাটে এলে অনেক বেশি বিক্রি হয় তার চেয়ে। আশেপাশের কখানা গ্রামের হাটই করতে হয় এজন্যে। সন্ধ্যা হয়ে গেল। আমাদের গাঁয়ের গোপীনাথ বৈরাগী আছে, আর গোপালনগরের আলিমিকিরেই মধু জেলে। কিন্তু ওরা গোপালনগর স্টেশন পর্যন্ত আমার সঙ্গে যাবে, বাকিটা যেতে হবে আমাকে একলা। নিতান্ত ভীতু নই, তাই ওই বনবাদারের মধ্যে দিয়ে একলা যেতে পারবো। আমি পান, বিড়ি, বিস্কুট বড় থলের মধ্যে পুরে বললাম, চলো, সন্ধে হয়ে গেল যে, শীতও পড়েছে আজ বড্ড। আলিনিকিরি বললে, র গো র, তবিল বেঁধে নি, শীত পড়েছে বটে। তারপর আমরা চারজনে রেল রাস্তায় উঠলাম। রেল লাইনের পাশে সরু পায়ে চলার পথ, কিন্তু আমরা সবাই যাচ্ছি একখানা স্লিপার থেকে আর একখানা স্লিপারে পা দিয়ে ডিঙিয়ে ডিঙিয়ে। গরিবপুর স্টেশন ছাড়িয়ে লাইনের দুধারে মাঠ আর বন, নির্জন জায়গা, লোকজনের বসতি নেই। 6 মাইল দূরে গোপালনগর স্টেশন। এ 6 মাইলের মধ্যে লাইনের বাঁ পাশে কেবল একখানা চাষা গাঁ আছে, মেহেরপুর। তার আধ মাইল পরেই গোপালনগর স্টেশন। সুতরাং অনেকখানি রাস্তা যেতে হবে হেঁটে এই অন্ধকারে। বেশ মজা লাগে চারজনে গল্প করতে করতে যাচ্ছি বলে। আলী বললে, তা কত বিক্রি হলো গো? এই 7 টাকা 5 আনা। পান, বিড়ি, বিস্কুটও আছে। তা আছে দু একখানা, বড্ড খিদে পেয়ে এলো, খেতাম। না আলিদা, গুঁড়ো গাঁড়া পড়ে আছে টিনি, সে আর তোমারে দেব না। গোপীনাথ বৈরাগী ঘুনসি, চিরুনি, কাঠের মালা বিক্রি করে। সে বললে, হাট আর সে জুতের নেই বামুনদা। এই গরিবপুরের হাটে আগে আগে 5 টাকার কম হাট থেকে ফিরতাম না। সেই জায়গায় দাঁড়িয়েছে 2, 3, আজ 9 শিকে। এতে মুনফা কি পাই আর পেট চালাই কি দিয়ে? 3.5 টাকা সর্ষের তেলের সের। পয়সা লটছে আলী ভাই। আলী বললে, আরে কি আর লুটলাম, মনসুর বনগার বাজারে বসে, 1 ডালা খয়রা আর 1 ডালা পুবে চিংড়ি, রোজ 17 টাকা 18 টাকা মুনফা। আর আমার সেই জায়গায় 7, 8, আর বড্ড জোর নয়। রে মুনফা, তা বড্ড হলো। আমরা তো ধারণা করতে পারি নে। তা পারবা কি করে? ঘুমসি, কাঠের মালা কজন লোক কিনবে? ও না হলেও লোকে চলে যাবে, কিন্তু মাছ না খেলে মুখে ভাত উঠবে কি দিয়ে, সেইটা বোঝো। এই শীতি মাছ না খেলে মানুষ বাঁচে? হঠাৎ আমি বলে উঠলাম, এই চুপ চুপ, ওই শোনো। সবাই দাঁড়িয়ে গেলাম। অন্ধকার ঘন হয়ে উঠেছে চারিপাশে। সামনে একটা রেলের ছোট সাঁকো, তার দুদিকে জলাভূমি, জলার ধারে জঙ্গল, বেজায় ঘন। সেই জঙ্গলের মধ্যে একটু দূরে ফেউ ডাকছে। কদিন ধরে আমাদের এই অঞ্চলে বাঘের উপদ্রব হয়েছে। প্রায়ই এ গ্রাম ও গ্রামে গরু ছাগল ধরে নিয়ে যায়। সামনে পড়লে মানুষকে কি আর ছাড়ে? আলী সভয়ে বলল, কোথায়? ওই রেলের পুলের ধারে জঙ্গলে। দাঁড়াও সব। গোপেশ্বর এগিয়ে এসে বললে, চলো চলো, ও কিছু নয়, এতগুলো লোককে বাঘে ধরছে না, চলো। বাঘের জলা পার হয়ে আমরা এগিয়ে গেলাম। মধু জেলে ছেলে মানুষ, তার ভয় হয়েছে। সে বললে,
রায় কাকাবাবু, এই মোড়ে মাঝখানে করে নেও। আমি ধমক দিয়ে বললাম, আরে নে আজকান, 20 বছরের ধাড়ির ভয় দেখো, শীতকালে ফি বছর বাঘ আসে জানো না। মধু বললে, না পায়ে পড়ি, মোড়ে একটু মাঝখানে নেন, মোর গা ডোল দিয়ে উঠেছে, এই দেখুন হয় না হয়। এত ভয় তোর, হাট করতে আসিস কেন? মার আঁচল ধরে বসে থাকবে। কথাটা বললে আলী নিকিরি। মধুকে মাঝেই নেওয়া হলো সবার কথায়। মধুর ভয় তখনও যায়নি। বললে, এই রাত্রিরই 6টা পয়সা বাঁচাবার জন্যে এলগাড়িতে না গিয়ে হেঁটে গেলেন সবাই, কিন্তু কাজটা ভালো করলেন না। আজ মঙ্গলবার, অমাবস্যে, সেবার মুই আলিয়া ভূত দেখলাম চাতারাবাগির বিলি। আলী বললে, বিলির জলে? আরে না গো, বিলির জলের ধারে, জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে। গোপেশ্বর বললে, যাগে রাত্রির কালে ওই সব রাম 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 রাম। আমি অতি কষ্টে হাসি চেপে রেখেছি। এ দলের মধ্যে সাহসী আলী নিকিরি, তারপরেই আমি। ভূতটুতের ধার ধারিনে। মধু ছেলে মানুষ, ওর না হয় ভয় হওয়া সম্ভব, কিন্তু গোপেশ্বর বষ্টম আধ বুড়ো লোক, ওরও ভয়। হাসি পায় বই কি। এরপরে নানা রকম ভূতের গল্প উঠল। জলার মধ্যে নক্ষত্র জ্বলছে, কাশবনে শেয়াল ডাকছে, শ্যামলতার সাদা ফুল অন্ধকারে দেখা যাচ্ছে ঝোপে ঝোপে, মিষ্টি গন্ধ বেরুচ্ছে, ঝিঁঝি ডাকছে পায়ের তলায় ঘাস বনে। আলিনিকিরি মাছের ব্যবসার গল্প করছে। এবারও 5 পোতার বিল জমা নেবে। 80খানা কোমড়ে আছে, এক এক কোমড়ে 2 মণ মাছ হবে। গোপেশ্বর জিজ্ঞেস করলে, ওই কোমর যে পেতেছিল সে মাছ তোলেনি তা থেকে? আলী বললে, কি করে ধরতে পারবে? অত জলে আর কচুরিপানার দামে বোঝাই বিলির মধ্যে মাছ, অত সোজা না মাছ ধরা। গোপালনগর স্টেশনে এলো। ওরা রেলের বেড়া টপকে অন্য রাস্তায় চলে গেল। আমি এবার একা। স্টেশন ছাড়িয়ে দুধারে জঙ্গল বড্ড ঘন। আমার ভয় ডর নেই, অত বন জঙ্গলের মধ্যে দিয়ে একাই যাচ্ছি, নানা রকম অপদেবতার গল্প শুনেও। রায়পুরের রাস্তাটা যেখানে রেল লাইনের পাশ দিয়ে বেরিয়ে গেল, সেখানটাতে জঙ্গল বড্ড ঘন। হঠাৎ আমি থমকে দাঁড়িয়ে গেলাম। ওটা কি জঙ্গলের মধ্যে সাদা মতো নড়ছে? একটা কুস্বরও কানে গেল, সর্বনাশ! এখন উপায়? আমার গলা কাঠ হয়ে গেল, হাত পা যেন জমে হিম বরফ হয়ে গিয়েছে। কানে গেল কে যেন ক্ষীণ দুর্বল স্বরে কি বলছে। আমার শরীর দিয়ে যেন ঘাম বেরিয়ে গেল। এ তো মানুষের গলা। ভূতে শুনেছি নাকি সুরে কথা কয়। ঝোপের দিকে এগিয়ে গিয়ে ভালো করে চেয়ে দেখি একটা কালো মতো বুড়ো লোক ময়লা ন্যাকড়া চোকড়া জড়িয়ে বসে আছে একটা কুঁজঝোপের নিচে। ভয়ের সুরে লোকটা চিঁ চিঁ করে বললে, মরে খাতি দাও, না খেয়ে মরে গেলাম। আরে এখানে কি করে এলে? বাড়ি কোথায়? মোরে গাড়ি থেকে নামিয়ে দিল ওই গোপালনগর স্টেশনে। ওই হাঁটতে হাঁটতে এইটুকু এলাম, না খেয়ে মোলাম, একটু জল দেও, বাঁচবো না, মোরে বাঁচাও, তুমি মোর ধম্মের বাপ। তা গাড়ি থেকে নামিয়ে দিলে কেন? টিকিট করনি? এই গায়ে মায়ের দয়া হয়েছে, হাঁটতে পারি নে, সারা অঙ্গে ব্যথা, মোরে বাঁচাও। অন্ধকারে ভালো দেখতে পাইনি, তাই তো ওর সারা গায়ে বসন্ত বেরিয়েছে, নড়বার চড়বার ক্ষমতা নেই। আর এই শীতে এই নির্জন রেল রাস্তার ঝোপের মধ্যে আমার সারা গা শিউড়ে উঠল। কিন্তু কি উপায় করি আমি একা? বিস্কুট খাবা?
আমার থলেতে বিস্কুট আছে, তখন আলিনিকিরিকে মিথ্যে কথা বলেছি। রোজ রোজ বিনি পয়সায় পরকে বিস্কুট খাওয়াতে গেলে চলে না। ও কি কখনো বিনি পয়সায় মাছ খাওয়ায় আমায়? থলেতে খানকুড়ি বিস্কুট ছিল, থলে ঝেড়ে ওর ন্যাকড়াতে ফেলে দিলাম দূর থেকে। একটা বিড়ি ও একটা দেশলাইয়ের খোলে দুটি মাত্র কাঠে পুড়ে ওর ন্যাকড়াতে ছুঁড়ে দিয়ে বললাম, বিড়ি খাও। বিড়ি ধরাবার সময় দেশলাইয়ের কাঠে ও অতি কষ্টে জ্বাললে। ওর হাত কাঁপছে। দেশলাইয়ের কাঠের আগুনে দেখলাম ওর মুখখানা কি বিভৎস দেখাচ্ছে বসন্তের ঘায়ে। বলতে নেই, মা শীতলা রক্ষে করুন। একটু জল দাও মোরে, জল তেষ্টায় মলাম। মুশকিল, জল পাই কোথায়? জলের পাত্রই বা কোথায় এখানে? রায়পুর গ্রাম এখান থেকে আধক্রোশ দূর, সেখান থেকে জল আনতে হবে। যদি না আনি ও তেষ্টায় মরে যাবে। চলে গেলাম সেই অন্ধকারের মধ্যে রায়পুর। কুমোর বাড়ি থেকে একটা কলসি কিনে পাঁচু তরফদারের টিউব কল থেকে জল পুরে আবার নিয়ে আসি রেল রাস্তার ধারে। ওর কাছে কলসি এনে দেখি সে ক্ষীণ সুরে কাতরাচ্ছে। জল খাবার জন্যে কিছু আনা হয়নি, ভুল হয়ে গিয়েছে। কলসিটা ওর পাশে বসিয়ে বললাম, ওই কলসির কানায় হাত দিয়ে জল খাও। থলে থেকে আরও গোটা কতক বিড়ি বের করে একটা দেশলাই সমেত কলসির পাশে রেখে আমি যখন যেতে উদ্যত হয়েছি, লোকটা বললে, যাচ্ছ নাকি? হ্যাঁ। কনে যাবা? বাড়ি যাব, আর কোথায় যাব? মুই দুটো ভাত খাবো। আমি রাগ করে বললাম, আরে কোথায় পাবো ভাত? রাত 9টার গাড়ি চলে গিয়েছে, বাঘের ভয়, আমি বাড়ি যাব কি করে? এখনো 1 কোষ পথ, আমি চললাম। শোনো গো, শোনো, মোর কাছে বসবা না? আমার কাজকর্ম নেই তো বসি তোমার কাছে এখন? কি ঝকমারি যে আজ আমি করেছি, এরপর থেকে আর কোন শালা? লোকটা কাঁপতে কাঁপতে বললে, মোর বড্ড শীত লেগেছে। বিবেচনা করে দেখলাম তা লাগতে পারে। আমারই হাড় কাঁপিয়ে দিচ্ছে কনকনে উত্তুরে কলাই ওড়ানো হাওয়ায়। আগুন করে দিই শুকনো ডালপালা দিয়ে ওর কাছ থেকে একটু দূরে। এবার চলে যাব, ওর কোনো কথা এবার শুনবো না। ও কিন্তু আবার গেঙিয়ে গেঙিয়ে বললে, মোর কাছে একটু বসবা না? ওর চোখে অসহায় মিনতি। না, বাড়ি যেতে পারলাম না। এখন ভাবলে অবাক হয়ে যাই, সেই হিম পড়া কনকনে রাতে বাড়ি ফেরার কথা ভুলেই গেলাম। বসে রইলাম সারা রাত সেই আগুনের কাছে। বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছিলাম। ভোর রাতেই লোকটা মারা গিয়েছিল, তা আমি জানি নে। তখন আমি আগুনের পাশে ঘুমুচ্ছি। দ্বিতীয় গল্প, শিকারী। জঙ্গলি দেহাতি বালক মাগনিরাম। রামজির কাছে মেগে ওকে নাকি কোলে পাওয়া গিয়েছিল। এরা ভগবানের কাছে ও মানুষের কাছে বিনয় প্রকাশ করতে অভ্যস্ত, তাই বৈশ্য বণিকদের মতো কুরুচি প্রদর্শন করে না ছেলের লাখপতিয়া, দৌলতরাম প্রভৃতি নাম রেখে। ঝাঁপড়িশোল গ্রামে ওর বাড়ি। মোটরের রাস্তা থেকে বাঁদিকে বেরোনো সরু রাস্তা, এই রাস্তার কিছু দূরে ফরেস্ট ডিপার্টমেন্টের শিমুল গাছের আবাদ। প্রায় 3-4 একর জমিতে শুধু 150-200 শিমুল গাছ। ফাল্গুন চৈত্রে ফুল ফুটলে কি অদ্ভুত দেখায় রাস্তা থেকে। নিষ্পত্র বড় বড় গাছগুলিতে আগুন রাঙা পাপড়ি জ্বলছে শিমুল ফুলের। শিমুল গাছের আবাদ পার হয়ে একটি নদী, নাম বর্জর নালা। বড় বড় শিলাখণ্ডের পাষাণ বাঁধানো তটভূমির ওপর ছায়ানিবিড় বনপাদশ্রেণী,
তাদের তলা দিয়ে বর্ষার জলে ফুলে ফেঁপে দ্বিগুণ হয়ে বর্জ্যর নালা ছুটে চলেছে অদূরবর্তী শঙ্খ নদীর দিকে। শঙ্খ নদী আবার মহাডাল পাহাড় শ্রেণীর তলায় গিয়ে মিশেছে মহানদীর সঙ্গে। সেটা কোথায় গিয়েছে ঝাঁপড়িশোল গাঁয়ের লোক অত খবর রাখে না। বর্জ্যর নালা পার হয়ে চুকুরদি তুকুরদি রিজার্ভ ফরেস্ট। চুকুরদি একটি খ্রিস্টান গ্রামের নাম। গ্রামের মধ্যেই ওদের পুরু কর্কশ সাবাই ঘাসে ছাওয়া ধাওড়া চালাঘরের গির্জা। দেওয়ালের শালকাঠির ফাঁক দিয়ে উঁকি মারলে দেখা যাবে একখানা মাত্র টিনের ভাঙা চেয়ার গির্জাঘরের একমাত্র আসবাব। বগদর থেকে মাসে একবার পাদ্রী সাহেব এসে এদের নিয়ে উপাসনা করে ও শাস্ত্র কথা বলেন। তার জন্যই এই চেয়ারখানা জোগাড় করা আছে। চুকুরদি গ্রাম পেরিয়ে মহাডাল পাহাড়ের 300 ফুট একটি শাখা পার হয়ে একটি বৃদ্ধ মাদার গাছ পার হয়ে বনবেষ্টিত বনকাটি গ্রাম। মাত্র 26 ঘর লোকের বাস। কোল ও মুন্ডা জাতীয় লোক। এরা খ্রিস্টান নয়। গ্রামের বাইরে এদের বড় বড় শাল গাছের মধ্যে বঙ্গা পূজার স্থান। মারাং বঙ্গা অর্থাৎ সূর্যদেবের উদ্দেশ্যে এখানে মুরগি বলি দেওয়া হয়। গাঁয়ের সবাই বছরে একদিন রেঁধে খায়। হাঁড়ি কুঁড়ি ফেলে যায় বঙ্গাতলার একপাশে। বছর বছর জমছে পুরনো হাঁড়ির পাহাড়। বনকাটি গ্রামের পরে মাঙ্গনবেড়া, মাঙ্গনবেড়ার পরে ঝাঁপড়িশোল। এত কথা বলবার উদ্দেশ্য এই যে ঝাঁপড়িশোল গ্রাম যে রিজার্ভ ফরেস্টের ছায়াময় নিবিড়তার কোথায় কতদূর লুকোনো সেটা বোঝা যাবে। এই গ্রামের মাঝখানে দাঁড়িয়ে চারিদিকে চাইলে দেখা যাবে চক্রাকারে নীল শৈলমালা, মহাডাল, কাঠচুরি, নানকাঁসবাহাল, শয়চুরি ও চুকুরদি পাহাড় এই ক্ষুদ্র গ্রামকে ঘিরে রেখেছে। চুকুরদির উচ্চতা আগেই বলা হয়েছে। জারুল ফুল ফোটে বর্ষাকালে। করম গাছের হলদে ফুল ঝরে পড়ে থাকে বনতল বিছিয়ে। ধনেশ পাখি ডাকে, কেকা রব করে বনশীর্ষে ময়ূরের দল। মাগনিরাম 16 বছরের ছেলে। ম্যালেরিয়ায় ভুগে রোগা শরীর। এইসব জঙ্গলি গ্রামে বর্ষাকালে ম্যালেরিয়া একবার যাকে ধরে তাকে একেবারে কোথায় যে নিয়ে গিয়ে ফেলে। এ গ্রামের অধিকাংশ লোকের কিন্তু সুন্দর সুগঠিত দেহ, পাথরে খোদাই করা মূর্তির মতন। মেয়েরা পুরুষদের চেয়েও সুঠাম, সাবলীল। অধিকাংশ মেয়ের মুখই যেমন সরল তেমনি সুন্দর। মাগনিরাম আজকাল অন্যমনস্ক হয়ে থাকে সর্বদা। নিজের অসুখের জন্যই বোধহয়। বন্ধু ননকুয়া এসে বললে, এই চল মাছটা ধরে আনি। মাগনিরাম রাগের সঙ্গে বললে, আর নাই যাব। কেনে? উদাস লাগছে মাথাটা। দুখাচ্ছে? না হে, উদাস লাগছে। ও কথা তোর কি কাম? নাই যাব, ভাগি যা। কেনে ভাগবে? দেখাবো তোকে, দেখবি? কাঠ ধরবার হাতি নি, দেখাবি কোথা থেকে? ও অত সোজা। ভাগি যা। নাই যাব। মাগনিরাম রাগের সঙ্গে একটা ঢিল ছুঁড়ে মারলে। ননকুয়া হাসতে হাসতে পালিয়ে গেল। পালিয়ে ঠিক নয়, চলে গেল বলাই সঙ্গত। ম্যালেরিয়া জীর্ণ মাগনিরামকে কে বা ভয় করবে ওদের মধ্যে? মাগনিরাম সেই দুঃখেই উদাস মনে থাকে আজকাল। বর্জ্যর নালা ঘুরে ঝাঁপড়িশোলের কাছ দিয়েই গিয়েছে। সিকিমাইল দূরে একটা বন পার হলেই এই নালার ধারে বনের ওপারে গ্রামের লোকেরা বর্ষাকালে কান্দা আলু তুলতে যায়। কান্দা আলুর বড় লতা শাল, আসান, অর্জুন গাছের গা বেয়ে অনেক ওপরে উঠে যায়। সেই অত উঁচুতে যেখানে বনের ময়ূর নৃত্য করে বর্ষার মেঘ পাহাড়ের শিখরে জমলে, সেখানে ফুটে থাকে কান্দা আলু লতার নীল ফুল। মাগনিরাম সে ফুল দেখে মুগ্ধ হয়ে যায়, কিন্তু অত উঁচুতে উঠে ফুল সংগ্রহ করতে পারে না বলে গ্রামের মেয়েরা তাকে খ্যাপায়, দোষ ধরে, মানুষ বলে ভাবে না। তারা বলে, কমজোরি লোকটা হে, ও সব কামের লয়। ও উত্তর দেয়,
গায়ের জোর লা আছে তো কি করছে, তোদের মনটা নেই যে। বুদনি হেসে বলে, মনে কি করবে, ও তোদের বুঝাতে লারবো, জাহিল লোকেদের বুঝাবো কি হে। ভারী জাহিল জাহিল করতে এসেছে, বড় পণ্ডিতটা আছে তাই দেখাতে এসেছে, ভাগি যা, এই তুই ভাগি যা। ওরা রাগ করে বলে, তোর ঘরে চাউল সিঝাই না মকাই মাগনি করি যে ভাগি যাব। এবার মাগনিরাম হাসে। মেয়েদের রাগ দেখে ওর হাসি পায়। বলে, এই যা যা, হুজুমে চালাকানা ঠাঙাকানা দো। এ কথার মানে না গেলে লাঠি মারব। মেয়েরা রেগে গালাগালি করে আরো। ও হাততালি দিয়ে হাসে, বলে, বিজলি চমকাও কানা দো। অর্থাৎ আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। ও চমৎকার গান বাঁধে সেই দিনটা বিদ্যুৎ চমকানো নিয়ে, নিজেই গায়। এবার মেয়েরা মন দিয়ে শোনে। ওর ওপর তাদের রাগ ও বিতৃষ্ণা অনেকখানি চলে যায়। বঙ্গা পরবের সময় ও নিজের বাঁধা ছড়া ও গান নিজের বন্ধু ননকুয়া ও ছোট বোন রতুকে শেখায়। আসলে মাগনিরাম হলো কবি, কবির বংশও বটে। ওর বাবা জাতে সাঁওতাল, কিন্তু রাঁচি শহরে কিছুদিন ছিল। সেই জন্যেই ওর ছেলের নাম মাগনিরাম, নতুবা সাঁওতালের ছেলের নাম মাগনিরাম হতো না। রামভক্তি সে বিদেশ থেকে এই নিবিড় বন প্রদেশে আমদানি করেছিল। ওর বাবা এদেশে একজন বিখ্যাত লোক। রাঁচি শহরে সে মোটর গাড়ি দেখেছে, টেলিফোঁক দেখেছে, বিজলি বাতি, বিজলি পাখা, কলের গান, কত কি দেখেছে। আজ বছর 17 আগেরকার কথা। 17 বছর ধরে সেই গল্প ভাঙিয়ে খাচ্ছে বাড়ি বসে। গ্রামের লোকদের সে অবজ্ঞার চোখে দেখে, বলে, সে দুনিয়াটার কি দেখলি রে, কোথা না গেলি, শরীরটার শক্কত হবে কোথা থেকে, মনের শক্কত হবে তবে তো শরীরটাতে লাগবে। ওর কাছে সবাই আশ্চর্য গল্প শুনতে আসে, কত রকম পরামর্শ করতে আসে। ছেলেটিও বাপের ধারা পেয়ে বসে আছে। দুনিয়া সংসারের কোনো কাজে লাগে না, বসে বসে কবিতা বানায় আর গান বাঁধে। এদিক থেকে সে বাপের চেয়ে এক কাঠি সরেস হয়েছে, বলা বলি করে গ্রামের লোকেরা। অবশ্যই নিন্দা হিসেবেই বলে, প্রশংসা করে নয়। মাগনিরামের মন ওড়ে কান্দালতার নীল ফুল যেখানে ফুটেছে সেই বনের মাথার ওপরে। বাবাকে সে বড় মানে। বাবা একজন কত বড় লোক, কত দেশ ঘুরেছে। এখানকার জাহিল লোকেরা কি করে বুঝবে তার বাবা কত বড়? সে যদি জ্বরে না ভুগত তবে অনেক দূর চলে যেত এতদিন। একবার সে গরমিন্টোর শিমুল গাছের আবাদ দেখতে গিয়েছিল। সেখানে তার কয়েকদিন আগে গরমিন্টো এসেছিল আবাদ তদারক করতে। গরমিন্টো মিঠাই ফেলে গিয়েছিল, বিলাইতি মিঠাই, লাল নীল রং, কাগজে মোড়া। সে কুড়িয়ে প্রথমে ভাবলে কি এগুলো। আবাদের চৌকিদার দেখে বললে, ও বিলাইতি মিঠাই, খেয়ে লাও। সে মুখে দিয়ে অবাক হয়ে গিয়েছিল, অমন সে জীবনে কখনো খায়নি। গরমিন্টোর মিঠাই ভারী চমৎকার লাগে খেতে। এ সব ফেলে সে চলে যেত যে দেশে ওই রকম আশ্চর্য জিনিস আছে। কিন্তু বাবার জন্য মন কেমন করলে দূরে কি করে যাওয়া যায়? তাছাড়া শরীরে অসুখ তো লেগেই আছে, যে জন্যে সে গাছের ওপরে উঠতে পারে না, কাঁড় ধরতে পারে না, পাহাড় ডিঙিয়ে বড় ঝোপের বনে যেতেই পারে না। কিন্তু বাবার মতো সে নামকরা লোক হতে চায়, বাবার মনে সুখ দিতে চায়। বর্ষার বাজরা খেতে যেমন প্রতি বছর পাহাড় থেকে বন্য হস্তিযুথ নামে ক্ষেতের ফসল নষ্ট করে, এবারও তার ব্যতিক্রম ঘটল না। ঘাটোয়ালি কাছারি থেকে ঢ্যাঁটরা দিয়ে গেল। এবার মস্ত বড় পাগলা হাতি নেমে বন্য গ্রামগুলির অত্যন্ত ক্ষতি করেছে। যে হাতি মারতে পারবে তাকে 100 টাকা পুরস্কার দেওয়া হবে। গ্রামের মধ্যে জোয়ান শিকারীর দল চঞ্চল হয়ে উঠল, কিন্তু কেউ কারো সঙ্গে পরামর্শ করে না, পাছে তার মতলব অপরে আত্মসাৎ করে। ঢেমন সাঁওতাল বনকাটি গ্রাম থেকে এসে একদিন সবাইকে ডেকে বললে,
এই এবছরের হাতিটি তোরা মারতে লারবি? সবাই বললে, কেন হে? ও মাদি হাতি আছে, মারতে লারবি। একজন যুবক শিকারী বললে, কাঁড়ে টেনে হাতি মারা নেই যাবে? তুমি শিখাতে এসেছ? মাদি হাতিটা কি হাতি লয়? সে হাতি লয়, দেখে লিবি আবার কথা। এবছর 2-3 আদমি মরবেই সব বস্তির। ঘাটওয়ালি কাচারির লোক টাকা দেবে সিধা বাত শুনে, তা দিবে না, দেখে লিবি। ঢেমন বড় শিকারী এ অঞ্চলের। একা বাঘ মেরেছে কাঁড় দিয়ে, বিষাক্ত ফলা চালিয়ে হাতি মেরেছে। তার কথা অগ্রাহ্য করবে এমন লোক এদিকের কোনো গ্রামে নেই। মাগনিরাম সেখানে উপস্থিত ছিল। সে ঢেমন সাঁওতালের সুগঠিত চেহারার দিকে চেয়ে দেখলে প্রশংসার দৃষ্টিতে, মরদ বটে একজন। আজ তার যদি জ্বর না হতো সেও অমনি হতে পারত। তার বাবা বুড়ো হয়েছে, বাবার হাত থেকে কাজ নিতে হবে এবার তাকে, বাবাকে সুখে রাখতে হবে। মাগনিরাম কবির দৃষ্টিতে জগৎটাকে দেখে। বাবাকে সাহায্য করতে হবে, সুখী করতে হবে, এটা হলো কল্পনাপ্রবণ হৃদয়ের কথা। কিন্তু বাইরের দুনিয়াটা শুধু কল্পনাতে চলে না, কল্পনাকে কার্যে পরিণত করবার কৌশলও শেখা দরকার। মাগনিরাম সেখানে নিজেকে অসহায় বোধ করে। কতদিন একলা বসে বসে কি ভাবে সেই জানে। বাবা কত বড় হয়ে যাবে 100 টাকা পেলে, কাড়া কিনবে, কাড়ার দুধ খাবে, গরমিন্টোর মিঠাই আনিয়ে খাবে দুজনে। তার মা কবে মারা গিয়েছে ছেলেবেলায় তার মনেও পড়ে না। বাবা তাকে মায়ের মতো করে মানুষ করেছিল। এখন সে যদি বাবাকে না দেখে কে দেখবে? সেদিন সে শুনলে নিমপুরা আর বর্জননালার ধারে রোজ রাত্রে পাগলা হাতিটা নামছে। মাগনিরাম কাউকে কিছু না বলে বিকেলের দিকে একাই চলে গেল বর্জননালার ধারে। বর্ষায় বর্জননালায় কুল ছাপিয়ে জল উঠেছে এপারে বাজরা খেতে, ওপারে পাহাড়, সুতরাং জল সেদিকে না বেড়ে এই কুলকেই ভাসিয়েছে। বাজরা খেতে হাতির পায়ের দাগ সর্বত্র, ক্ষেত তছনছ করেছে হাতি। সুমুখে জ্যোৎস্না রাত। মাগনিরাম ঢেমন সাঁওতালকে অনেক খোসামত করে 2টি বিষমাখা শলা সংগ্রহ করেছে। বাঁশের চোঙায় ফুঁ দিয়ে সেই বিষমাখানো শলা কিভাবে ছুঁড়তে হয় সেটা সে 2-1বার দেখে নিয়েছে বটে, কিন্তু নিপুণ হাতে চালায় যারা তারাই শলা চালাতে ইতস্তত করে। আনাড়ি মাগনিরামের কথা তো অনেক দূরের। মাগনিরাম বর্জননালার ধারের একটা কুল গাছে উঠে বসে রইল সন্ধ্যার আগে থেকেই। আপন মনে গুনগুন করে গান গাইতে লাগল, যদি আজ হাতিটা নামে। অনেক রাত্রে সত্যি নামল পাগলা মাদি হাতিটা। হাতি নয়, সাক্ষাৎ সমন। আজই সন্ধেবেলা এই খানিক আগে নিমপুরার একটি বুড়ো ক্ষেত পাহারাদারকে খুন করে এসেছে। তার শুঁড়ে এখনো টাটকা রক্তের দাগ। মাগনিরাম উত্তেজিত হয়ে উঠল। 100 টাকা রোজগার করে বাবাকে আনন্দ দেবার চরম মুহূর্ত সমাগত, দেরি করলে চলবে না। ঠিক যখন হাতিটা বর্জননালার ধারে কুল গাছের পাশে এসেছে, মাগনিরাম বাঁশের চোঙে ফুঁ দিয়ে শলা ছুঁড়ল। এর পরের ঘটনা টের পাওয়া গেল সকালবেলা। বাজরা ক্ষেতের মধ্যে 3 জায়গায় মাগনিরামের দেহের 3টি রক্তাক্ত থ্যাঁতলানো টুকরো। কিন্তু মাগনিরামের বাবাকে 100 টাকা দিয়েছিল ঘাটওয়ালি কাছারি থেকে। কেন তা বলি। বর্জননালার ওপারে সরকুন্দ জঙ্গলের কিনারায় প্রকাণ্ড পাগলা হাতিটা মরে পড়ে আছে, আবিষ্কার হলো 3 দিন পরে। হাতিটির নাকের দুপাশে তখনও 2টো শলা গিঁথেছিল। ঢেমন সাঁওতাল বীর শিকারী শলা দেখে বললে, এই তো আমার হাতের শলা আছে হে, বাঁশরির ছেলেটা আমার কাছ থেকে নিয়েছিল সেদিন। ওর মনে ছিল, সেটা কি করে জানছি হে? ঢেমন সর্দারের সাক্ষ্যের বলে ঘাটওয়ালি কাছারির পানিকর মাগনিরামের বাবাকে কাছারিতে ডেকে 4 জন সাক্ষীর সামনে টিপসই দিয়ে নগদ 10 টাকার 10খানা নোট ওর হাতে তুলে দিয়ে বললে, বাপের বেটা তো ইকে বলে, চোখের জল না ফেলবি,
ও তোর বেটা ছিল না, তোর বাবা ছিল হে।